আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি চলতরিৎ চ্যাপ্টারের আজকের লেকচারে। তো আজকের লেকচারটা হচ্ছে পঞ্চম লেকচার। এর আগে আমরা ৪ টা লেকচারে মোটামুটিভাবে চলতরিতের যে আ বিশেষ কিছু বেসিক বিষয়বস্তুগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। গত যে লেকচারটি ছিল সেই লেকচারে আমরা কিন্তু রোধ নিয়ে আলোচনা করেছি এবং দেখেছি যে রোধ একটা কন্ডাক্টরের কোন ধর্মের উপর ডিপেন্ড করে চেঞ্জ হতে পারে। তার মধ্যে ৩ টা জিনিস নিয়ে আমরা হচ্ছে মূলত আলোচনা করেছি। মনে আছে তোমাদের আশা করি? সেটা হচ্ছে যে একটা কন্ডাক্টর বা পরিবাহী যদি পদার্থের কথা বলি, তাহলে তার যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যের উপর রোধের মানটা চেঞ্জ হয় এবং তার যে হচ্ছে তোমার ক্রস সেকশনাল এরিয়া আছে, সেই ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটাকে বলি আমরা, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে কিন্তু রোধের মানটা চেঞ্জ হয়। এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে শুধুমাত্র এই ২ টা ঠিক থাকলেই যে পদার্থের তোমার রোধের মানটা সেম থাকবে ব্যাপারটা সেরকম না। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখেছি, সেটা কি? যে পদার্থটার যে ইন্টারনাল কিছু ধর্ম আছে, নিজস্ব কিছু ধর্ম আছে যার জন্য কিন্তু তোমার রোধের মানটা চেঞ্জ হতে পারে। হয়তোবা তুমি হচ্ছে ২ টা আলাদা তার নিয়েছো, দুজনেরই হচ্ছে তোমার দৈর্ঘ্য সেম, কিন্তু হচ্ছে তোমার এরিয়াও সেম। কিন্তু এই ২ টা পদার্থ হচ্ছে আলাদা ম্যাটেরিয়ালের তৈরি হওয়ার কারণে তাদের কিন্তু তোমাদের রোধের মানটা আলাদা পাওয়া যাচ্ছে। এই কারণে আমরা বলি যে রোধের মানটা আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, পদার্থের ধর্মের উপর, যেটাকে আমরা হচ্ছে আপেক্ষিক রোধ হিসেবে নামকরণ করি। ঠিক আছে? এবং এই ৩ টার পাশাপাশি আমি গত লেকচারে একটা কথাও বলেছিলাম তোমাদের যে এই ৩ টার পাশাপাশি আরেকটা ব্যাপার আছে যার উপর রোধের মানটা কিন্তু ডিপেন্ড করছে। যে জিনিসটা হচ্ছে তাপমাত্রা। যদি হচ্ছে আমরা তাপমাত্রা কনস্ট্যান্ট রেখে দেই, গত লেকচারে তাই করেছিলাম আমরা, যে তাপমাত্রাকে কনস্ট্যান্ট রেখে সব কেসে হচ্ছে আমরা হিসাব নিকাশ করেছি। তাপমাত্রা কোনোভাবে চেঞ্জ হচ্ছে না। তাপমাত্রা কনস্ট্যান্ট অবস্থায় ওই ৩ টা বিষয়কে আমরা হচ্ছে বিভিন্নভাবে চেঞ্জ করে কিভাবে রোধের মানটাকে হচ্ছে পরিবর্তন করতে পারি সেই জিনিসটা দেখেছি। আজকের লেকচারে আমরা হচ্ছে তাপমাত্রার যে ইফেক্টটা আছে একটা রেজিস্ট্যান্সের উপর বা রেজিস্টরের উপর, তার রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিভাবে হচ্ছে তাপমাত্রার কারণে চেঞ্জ হয়ে যায়, এই জিনিসটা হচ্ছে আজকের লেকচারে আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকের আমাদের লেকচারের মেইন উদ্দেশ্য হচ্ছে রোধের উপর তাপমাত্রা যে প্রভাবটা সেটা বিষয়ে আলোচনা করা। ওকে? তো সেটা বিষয়ে আলোচনা করার আগে আমরা হচ্ছে আগের লেকচারের যে বেসিক সূত্রটা ছিল রোধ নিয়ে, সেটা একটু লিখি। আমাদের রোধ রিলেটেড আমরা অলরেডি কি সূত্র জানি, যে একটা তারের বা হচ্ছে যে কোনো একটা কন্ডাক্টরের যদি আমি রোধ বের করতে বলা হয় আমাকে, তাহলে সেই রোধের মানটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি, রো এল ডিভাইডেড বাই এ। তাই তো? এটাই বললাম তখন ধরে, তাই না? যে রোধের যে মানটা সেটা দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, দৈর্ঘ্য বেশি হলে রোধের মান বাড়বে। এরিয়ার সাথে হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক, এরিয়া যদি তোমার বেশি হয় তাহলে রোধের মানটা কমে যাবে। এবং হচ্ছে পদার্থের যে ইন্টারনাল যে ধর্ম আছে যেটাকে আমরা আপেক্ষিক রোধ বলি, সেই আপেক্ষিক রোধের উপর তোমার চেঞ্জ আসে এই রোধের মানের উপর। এখন আমরা দেখতে চাচ্ছি যে আমি যখন কোনো একটা পদার্থের তাপমাত্রাটাকে চেঞ্জ করে দিব, তখন এখানে কোন চেঞ্জটা আসবে। প্রথম কথা, তোমরা হচ্ছে 9 10 এ পড়েছো যে আমি যদি হচ্ছে কোনো একটা পদার্থের তাপমাত্রাটাকে চেঞ্জ করি, তাহলে তাপমাত্রা চেঞ্জ করলে তার দৈর্ঘ্যের কিন্তু চেঞ্জ আসে। তাই না? তার দৈর্ঘ্য সাধারণভাবে বড় হয়ে যায় একটু, বা হচ্ছে তার ক্ষেত্রফল একটু সাইজে বড় হয়ে যায়। তার এরিয়াটার মধ্যে একটা চেঞ্জ আসে। তাহলে এই যে দৈর্ঘ্যর চেঞ্জ কিংবা হচ্ছে ক্ষেত্রফলের চেঞ্জ, এটা হয় মূলত তুমি যদি ওই পদার্থটাকে অনেক বেশি তাপমাত্রায় উত্তপ্ত করো, তাহলে হচ্ছে দেখা যায় যে ওই চেঞ্জটা একটু ভালো মতো দেখতে পারা যায়। আদারওয়াইজ চেঞ্জটা খুব বেশি কিন্তু ইফেক্টিভ হয় না, আমরা খুব একটা বুঝতে পারি না। এ কারণে সেই কনসিডারেশনটা আমরা আজকের ক্লাসে নিয়ে আসবো না। আমরা কল্পনা করব যে তাপমাত্রা পরিবর্তন করলে, হ্যাঁ এটা সত্যি যে তাপমাত্রা পরিবর্তন করলে দৈর্ঘ্য এবং এরিয়ার পরিবর্তন হবে, সামান্য একটু হলেও হবে। বাট ওটার কারণে রোধের মানের উপর ইফেক্ট খুব একটা বেশি পড়ে না। যদি আমি ধাতব পদার্থের কথা বলি, ধাতব পদার্থের জন্য রোধের মানটা অ্যাকচুয়ালি খুবই কম থাকে। নরমালি ধাতুগুলো হচ্ছে খুবই ভালো কন্ডাক্টর, তাই না? খুব ভালো হচ্ছে পরিবাহী। এই কারণে ধাতুর ক্ষেত্রে এই যে দৈর্ঘ্যের বা এরিয়ার যে তোমার চেঞ্জটা খুব একটা বেশি হয় না, এই কারণে আমরা এটা নেগলেক্ট করেই চলবো। আমরা শুধুমাত্র একটা বিষয়ের উপর আজকে ফোকাস করব, যে তাপমাত্রা পরিবর্তন হলে আপেক্ষিক রোধের মানটা কিভাবে পরিবর্তন হয়, এবং আপেক্ষিক রোধের মানটা পরিবর্তন হয় বলেই তোমার অ্যাকচুয়ালি রোধের মানটা পরিবর্তন হয়, অর্থাৎ আর এর মানটা পরিবর্তন হয়। তার মানে আমরা কি ডিসকাস করবো আজকে, যে তাপমাত্রার সাথে রোটা কিভাবে ডিপেন্ডেন্ট। তাপমাত্রার সাথে রো যদি ডিপেন্ডেন্সিটা আমরা বুঝতে পারি একবার, তাহলে তাপমাত্রার সাথে আমি আর এর ডিপেন্ডেন্সিটা অটোমেটিক্যালি বুঝতে পারবো। ঠিক আছে? তো আমাদের টার্গেট হচ্ছে রো এর ডিপেন্ডেন্সিটা বোঝার চেষ্টা করা। আমরা কনসিডার করে নিব যে খুবই লো টেম্পারেচার রেঞ্জে আমি যদি খুব বেশি টেম্পারেচারকে না বাড়াই, তাহলে এল এবং এর যে পরিবর্তনটা খুব বেশি সিগনিফিক্যান্ট না,
খুবই সামান্য পরিমাণ পরিবর্তন, এবং সেটাকে আমরা চাইলেই নেগলেক্ট করতে পারি, সেটাকে কনসিডার না করি আমরা হিসাব নিকাশ করতে পারি। কারণ এল এবং এ যতটুকু চেঞ্জ হবে তার থেকে অনেক বেশি চেঞ্জ হবে তোমার রোটা। এই কারণে রো এর ইফেক্টটাই হচ্ছে মেজর এখানে। এই জন্য আমরা শুধুমাত্র আপেক্ষিক রোধের যে চেঞ্জটা তাপমাত্রার উপরে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। দেখো, এটার জন্য তাপমাত্রা পরিবর্তন হলে রো এর মানটা কেন পরিবর্তন হয় সেটা বোঝার জন্য অ্যাকচুয়ালি রো এর যে সূত্রটা সেটা আমাদেরকে জানা দরকার, যেটা তোমাদের আসলে সিলেবাসে নাই যে রো, আমি যে বলছি পদার্থের একটা ধর্ম, পদার্থের একটা ধর্ম, পদার্থের একটা ধর্ম, বাট পদার্থের কোন ধর্ম? কিভাবে আমরা বুঝি যে লোহার রো এর মান এবং তামার রো এর মান একই না, আলাদা? এই রোটা কোত্থেকে আসলো? তো তার ভেতরের কিছু একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা দেখার চেষ্টা করব। আমরা এর প্রুফে যাব না, কারণ যেহেতু তোমাদের এটা সিলেবাসের আন্ডারে না, বাট তোমাদের শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে আমি জাস্ট সূত্রটাকে নিয়ে আসবো এবং সেই সূত্রটাকে তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব। এটা তোমাদের একাডেমিকে দরকার নাই, বাট আমি বলছি যে বোঝার সুবিধার্থে শুধুমাত্র এটা আলোচনা করার চেষ্টা করবো আমরা। দেখো, আমি যে সবসময় বলছি যে রো হচ্ছে পদার্থের একটা ধর্ম, এই পদার্থের এই ধর্মের যে সূত্রটা, এই সূত্র আছে একটা, ঠিক আছে? পদার্থের আপেক্ষিক রোধের একটা সূত্র আছে। তাহলে আমরা এক কাজ করি, পদার্থের আপেক্ষিক রোধের অ্যাকচুয়াল যে সূত্রটা, সেই সূত্রটা লেখার চেষ্টা করি। পদার্থের, যে কোনো পদার্থের, আমি যদি হচ্ছে ধাতুর কথা বলি, মূলত হচ্ছে ধাতব পদার্থ। আমি বলেছিলাম যে এই টোটাল এই তোমার চ্যাপ্টারে শুধুমাত্র ধাতব পদার্থ নিয়ে আমি আলোচনা করব। আমি সেমিকন্ডাক্টর কিংবা হচ্ছে তোমার অর্ধপরিবাহী বা অপরিবাহী নিয়ে আমরা আলোচনা করব না। এই কারণে শুধুমাত্র যদি আমি পরিবাহীর কথা বলি, তাহলে পদার্থের আপেক্ষিক রোধের, ধাতব পরিবাহীর আপেক্ষিক রোধের একটা সূত্র আমাদের জানতে হবে। সেই সূত্রটা দেখতে এরকম, রো সমান এম ডিভাইডেড বাই এন ই স্কোয়ার টাউ। ঠিক আছে? এটা তোমরা হচ্ছে এইচএসসি লেভেলে পড়ো না, এটা হচ্ছে পরবর্তীতে কখনো যদি ফিজিক্স নিয়ে পড়া হয় বা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো, তাহলে অবশ্যই তোমাদেরকে এই জিনিসটা শেখানো হবে যে কিভাবে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে রেজিস্ট্যান্সটা বা স্পেসিফিক রেজিস্ট্যান্সটা কিভাবে রিলেটেড। দেখো, এই জিনিসটা আমরা তোমাদেরকে কখনো বলি না যে এম কি জিনিস, এন কি জিনিস, ই কি জিনিস, টাউ কি জিনিস, এটা সব কিছু বলা হয় না। শুধুমাত্র বলা হয় যে এটা একটা নির্দিষ্ট পদার্থের জন্য এম হচ্ছে একটা কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, টাউ কনস্ট্যান্ট। সো সবগুলাই যেহেতু একটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা আলাদা একটা কনস্ট্যান্ট নাম দিলে অসুবিধাটা কি হতো? এই কারণে এত বড় সূত্রটাকে না করে, যেহেতু সবগুলোই এক একটা কনস্ট্যান্ট এক একটা নির্দিষ্ট পদার্থের জন্য, তাহলে সব কনস্ট্যান্টকে মিলে আমরা ফাইনালি আরেকটা কনস্ট্যান্ট তৈরি করি, যে কনস্ট্যান্টটাই তোমাদের হচ্ছে অ্যাকচুয়ালি পড়ানো হয়। তো আমরা একটু দেখার চেষ্টা করব এখানে কোন কোন জিনিসটা কি কি মিন করে, কোন জিনিসটার আসলে নোটেশনটা কি, এটা কোনটা জিনিস আসলে কি বোঝায়। এটা যদি বুঝতে পারি তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আমি যখনই তাপমাত্রা বাড়াবো একটা তোমার পরিবাহীর, তখন এইটার মধ্যে কোন জায়গায় ঝামেলাটা হবে। যে জায়গায় ঝামেলাটা হবে সেটাই মূলত হচ্ছে আপেক্ষিক রোধটাকে পরিবর্তন করার জন্য দায়ী। এবং কোনো একবার যদি আমি বুঝতে পারি আপেক্ষিক রোধ কিভাবে পরিবর্তন হচ্ছে, আমি অটোমেটিক্যালি আর এর চেঞ্জটা বুঝতে পারবো। ঠিক আছে? এখন দেখো, এই সূত্রটাকে প্রত্যেকটা নোটেশন আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি। আমি এখানে লিখে দিই বরং তোমাদেরকে। এই সূত্রটার মধ্যে রো তো অবশ্যই, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা অবশ্যই আপেক্ষিক রোধ, অর্থাৎ যে কোনো একটা তোমার পদার্থের ক্ষেত্রে আমরা যে বলি যে আমাদের একটা ধ্রুবক সংখ্যা, যদি আমি লোহা বলা হয়, লোহার জন্য এম এন ই টাও সব কনস্ট্যান্ট, সো লোহার জন্য রো এর মানটা কনস্ট্যান্ট, বাট কনস্ট্যান্ট টেম্পারেচারে। টেম্পারেচার চেঞ্জ হলে লোহার ক্ষেত্রে এই মানটা চেঞ্জ হয়ে যায়। আমরা দেখবো কোনটা জন্য কোনটা চেঞ্জ হয়। দেখো, এম হচ্ছে একটি একটি ইলেকট্রনের ভর। আচ্ছা বলো তো, একটা ইলেকট্রনের ভর কি কনস্ট্যান্ট নাকি হচ্ছে চেঞ্জ হয়? কনস্ট্যান্ট না, স্থির অবস্থায়। মানে খুব কম বেগে যদি গতিশীল থাকে একটা তোমার হচ্ছে ইলেকট্রন, তাহলে খুব কম বেগে গতিশীল, সাধারণত কম বেগেই গতিশীল থাকে। কারণ তোমাদের যে আমি হচ্ছে যতগুলো ম্যাথ করিয়েছি তারণ বেগের, মনে আছে তোমাদের? যে এক একটা তারণ বেগের প্রবলেম আমরা দেখেছিলাম যে কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রনগুলো যে তারণ বেগে মুভ করতে থাকে, তারণ বেগের মানটা আমরা কেউ এতক্ষণ পর্যন্ত এতদিন যতগুলো প্রবলেম আমি সলভ করিয়েছি, তারণ বেগের মানটা কি কখনো তোমরা দেখেছো যে কত বড় একটা মান? সেটা কি 10⁵, 10⁶ বা আলোর বেগের কাছাকাছি কোনো বেগ? না, খুবই সামান্য কিন্তু বেগ, মানে তুলনামূলক অনেক কম একটা বেগে কিন্তু একটা কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রনগুলো চলাচল করে। যেহেতু বেগের মানটা অনেক কম, আমরা জানি যে যদি কোনো একটা হচ্ছে পদার্থ আলোর বেগের কাছাকাছি কোনো বেগে চলে, তখন তার ভরের মানটা আপেক্ষিক ভর হিসেবে চেঞ্জ হয়ে যায়। বাট সে যদি খুবই কম বেগে চলে,
তাহলে এই ভরের মানটা কিন্তু স্থির ভরেরই সমান। তার মানে কি, একটা ইলেকট্রনের ভর কিন্তু একটা কন্ডাক্টরের ভিতরে যখন সে থাকে তখন কিন্তু কনস্ট্যান্ট আমি ধরে নিতেই পারি, এটা চেঞ্জ হয় না, তাই না? ভরের মানটা কনস্ট্যান্ট। আচ্ছা, এনটা কি জিনিস? এনটা হচ্ছে ওই যে তোমাদেরকে বারবার আমি বলছি, বারবার হচ্ছে যখন হচ্ছে ওই তড়িৎ প্রবাহের ক্ষেত্রে তারণ বেগের সূত্রটা আমরা হিসাব করলাম, ওখানে এন যেটা এসেছিল সেই এনটাই অ্যাকচুয়ালি এটা। অ্যাকচুয়ালি ওই সূত্র থেকেই ফাইনালি এই সূত্রে আসা যায়, বাট আমরা এই সিলেবাসে যেহেতু নাই, এই কারণে আমরা এটা হিসাব নিকাশ করছি না, আমরা তোমাদেরকে পড়াচ্ছি না। দেখো, এন হচ্ছে তোমার একক আয়তনে, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? যেটা আমরা তারণ বেগ পড়ার সময় কিন্তু অলরেডি পড়ে ফেলেছি। ই দেখে তো আশা করি তোমাদের কেউ মানে না বোঝার কথা না, কি জিনিস। এটা হচ্ছে ইলেকট্রনের আধান, তাই না? ইলেকট্রনের আধান, এটা কি কনস্ট্যান্ট না বলো তো? এটা কি অবশ্যই কনস্ট্যান্ট, ইলেকট্রনের আধান। এবং আরেকটা হচ্ছে তোমার টাউ, যেটাই হচ্ছে সব ঝামেলার মূল এই ইকুয়েশনের মধ্যে। সেটা হচ্ছে, একটু ভালো মতো দেখে রাখি, এটাকে বলা হয় পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়, মধ্যবর্তী সময় অ্যাকচুয়ালি টাইম বোঝে, ওকে? এটাকে হচ্ছে ইংলিশে রিল্যাক্সেশন টাইম বলে। রিল্যাক্স করা মানে, মনে করো আমি হচ্ছে কন্ডাক্টরের ভিতরে অনেকগুলো ইলেকট্রন আছে, তুমি দুই পাশে বৃহৎ পার্থক্য প্রয়োগ করলে তার কারণে হচ্ছে ইলেকট্রনগুলো তারণ বেগে একদিক থেকে কন্ডাক্টরের ভিতরে অন্যদিকে যাচ্ছে, ঠিক আছে? তো এই ইলেকট্রনগুলো যে একদিক থেকে অন্যদিকে যাচ্ছে, যাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন আয়নের সাথে কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে হয়ে সামনের দিকে এগিয়ে চলে। তাহলে একটা ধাক্কার, মনে করো একটা ইলেকট্রন তোমার একটা আয়নের সাথে ধাক্কা পেলো, ধাক্কার পর পরবর্তী ধাক্কার আগ পর্যন্ত, পরবর্তী ধাক্কার আগ পর্যন্ত সে যে সময়টুকু পায়, এটাই হচ্ছে পরপর দুইটি ধাক্কার মধ্যবর্তী সময়। যতটুকু সময় সে ধাক্কায় নিমজ্জিত হয় না বা নিয়োজিত করে না নিজেকে, সেটাই হচ্ছে তার রিল্যাক্স করার টাইম বলা যেতে পারে। এবং এইভাবেই ওই নামকরণটা করা হয় যে রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে? বা পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী, শুধু সময় না বলে আমরা গড় সময় বলতে পারি, ঠিক আছে? কারণ অ্যাভারেজে এটা হিসাব করা হয় অ্যাকচুয়ালি, কারণ স্বাভাবিকভাবেই একটার ধাক্কার পরে পরেরটা ধাক্কা লাগলো, মনে করো 1 সেকেন্ড পর ধাক্কা লাগলো, পরবর্তী ধাক্কা যে 1 সেকেন্ড পরে লাগবে ব্যাপারটা সেরকম না, হয়তো বা 2 সেকেন্ড পরে লাগতে পারে, বা হচ্ছে 1.5 সেকেন্ড পরে লাগতে পারে। বা গড়ে, গড়ে যদি আমি হিসাব করতে পারতাম যে পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী গড়ে সে কত সময় পরপর ধাক্কাটা লাগছে, তো এটাই হচ্ছে আমার এই টাউটাকে বোঝায়। এখন দেখো তো, আমি যদি বলি যে লোহার ক্ষেত্রে আমি হচ্ছে বা তামার ক্ষেত্রে আমি রো এর ভ্যালুটা বের করতে যাচ্ছি, কোন কোনটা জিনিস অলরেডি কনস্ট্যান্ট, তুমি বুঝতে পারছো? ইলেকট্রনের ভর, একটা ইলেকট্রনের ভর তো অলমোস্ট কনস্ট্যান্ট, সবই কনস্ট্যান্ট। ইলেকট্রনের আধান, এটা তো সবার জন্যই কনস্ট্যান্ট, এটা লোহা হোক তামা হোক, এই দুইটা জিনিস কিন্তু ফিক্সড, এটা কিন্তু চেঞ্জ হবে না। চেঞ্জ হতে পারে দুইটা জিনিস, সেটা হচ্ছে ওই যে লোহার বা তামার ক্ষেত্রে বলছি, সেখানে একক আয়তনে কতগুলো ইলেকট্রন আছে। হ্যাঁ, লোহার ক্ষেত্রে তোমার মুক্ত ইলেকট্রনের সংখ্যা যেরকম হবে একক আয়তনে, তোমার কিন্তু তামার ক্ষেত্রে সেম হবে না। তার মানে এন এর মানটা কিন্তু পদার্থ থেকে পদার্থে ভ্যারি করবে বা চেঞ্জ হবে। অর্থাৎ তামার ক্ষেত্রে এন এর মান যেরকম, একক আয়তন ইলেকট্রন সংখ্যা যেরকম, লোহার ক্ষেত্রে সেরকম হবে না। তাহলে এই একটা জিনিসের কারণে রো এর মানটা চেঞ্জ হয়। প্লাস এর পাশাপাশি যত হচ্ছে শুধুমাত্র ইলেকট্রন থাকাই তো ম্যান্ডেটরি না, সেখানে আশেপাশে তোমার তোমার হচ্ছে আয়নগুলোও আছে। সেই আয়নগুলো কি সাইজে ছোট নাকি সাইজে বড়, বা সেই আয়নগুলো কি খুবই কম্প্যাক্ট অবস্থায় আছে, অনেকগুলো একসাথে আছে, নাকি হচ্ছে অনেক দূরে দূরে ছড়িয়ে আছে। তো এটার উপরে কিন্তু ডিপেন্ড করে যে টাউ এর মানটা কেমন হবে। কারণ যদি হচ্ছে সাইজ বড় হয় তাহলে ধাক্কা লাগার প্রবাবিলিটি বেশি, বা হচ্ছে কাছাকাছি যদি থাকে তাহলে ধাক্কা লাগার কিন্তু পসিবিলিটি বেশি। বা হচ্ছে তুমি মনে করো তোমার যে আয়নগুলো আছে, এই আয়নগুলো এক জায়গায় ফিক্সড অবস্থায় আছে, তখন কিন্তু ধাক্কা লাগার প্রবাবিলিটি যেমন, ওই আয়নগুলো যদি হচ্ছে এভাবে এভাবে নড়াচড়া করে এক জায়গায়, বলবো কেন করে, যদি নড়াচড়া করে তখন কিন্তু একটা জিনিস এদিকে যাচ্ছিল, নর্মালি ধাক্কা লাগার কথা না, বাট এই যে নড়াচড়া করতে করতে একে ধাক্কা দিয়ে হচ্ছে ইলেকট্রনটাকে পাঠিয়ে দিতে পারে। তাহলে দেখো, যদি ভাইব্রেশন থাকে ওই তোমার হচ্ছে মলিকুলগুলোর মধ্যে, যদি হচ্ছে বা অ্যাটমগুলোর মধ্যে যদি ভাইব্রেশন থাকে, তাহলে ভাইব্রেশনের কারণে কিন্তু এখানে ধাক্কা লাগার পরিমাণটা বেড়ে যেতে পারে। সহজ কোথায়, এটা গড় যে সময় দুইটি সংঘর্ষের মধ্যে যে গড় সময়টা, যেটুকু সমস্যা ধাক্কা লাগবে না সেটা অ্যাকচুয়ালি কমে যেতে পারে। তাহলে আলটিমেটলি এই সবগুলো জিনিসের উপর ডিপেন্ড করে কিন্তু একটা পদার্থের আপেক্ষিক রোধের মানটা কিরকম হবে সেটা ডিপেন্ড করছে। আমি সামারাইজ করি, সামারাইজ করলে যে কোনো পদার্থের জন্য এম এবং ই স্কোয়ার, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না কখনো। শুধুমাত্র দুইটা জিনিসে ভ্যারি করার কারণে তোমার রো এর মানটা ভ্যারি করে। সেটা হচ্ছে একক আয়তনে ইলেকট্রন আছে কতগুলো, যার বেশি থাকবে, যার বেশি থাকবে ইলেকট্রন, তার রো এর মানটা কি হবে,
কমে যাবে স্বাভাবিকভাবেই। যার তোমার মুক্ত ইলেকট্রনই বেশি, যার তোমার মুক্ত ইলেকট্রন বেশি, সে খুব ইজিলি হচ্ছে ইলেকট্রনগুলোকে পাস করাতে পারবে, তাই না? খুব বেশি বেশি ইলেকট্রন পাস করবে। বেশি বেশি ইলেকট্রন পাস করা মানে কি? কারেন্ট ফ্লো বেশি হওয়া। কারো কারো কন্ডাক্টরের মধ্য দিয়ে সে যদি বেশি কারেন্ট ফ্লো করাতে পারে, তার মানে তার রোধ তো অটোমেটিক্যালি কম। কার রোধ বেশি হবে? যে হচ্ছে তোমার একই বিভব পার্থক্যে তোমার বেশি কারেন্ট ফ্লো করাতে পারছে না বা ইলেকট্রনকে ফ্লো করাতে পারছে না। তো যার এই এন এর মানটা যত বেশি হবে, তার রো এর মানটা তত কম হবে, কারণ সেখানে সহজে কারেন্ট ফ্লো করতে পারে। বোঝা গেছে? তাহলে এন এর মানটা হচ্ছে রো এর সাথে ব্যস্ত অনুপাতে চেঞ্জ হয়। আরেকটা কি জিনিস? টাউ। পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী গড় সময় যদি কম হয়, কম হয় মানে কি? তুমি কল্পনা করো, টাউ এর মান কম মানে হচ্ছে সে কন্টিনিউয়াস বাধাপ্রাপ্ত হচ্ছে, সে রিল্যাক্স করার টাইমটাই পাচ্ছে না, বারবার বারবার হচ্ছে তোমার হচ্ছে সে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তো বারবার যদি সংঘর্ষে লিপ্ত হয়, টাউ এর মান কমে যাবে, আর টাউ এর মান যেই মোমেন্টে তোমার কমে যাবে, রো এর মান অটোমেটিক্যালি বেড়ে যাবে, অর্থাৎ তোমার রোধের মানটা বাড়বে। আমরা জানি কি রোধ মানই হচ্ছে তোমার এই যে সংঘর্ষের যে অবস্থাটা, সেটাকে কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি মেজার করার চেষ্টা করি। তাহলে আশা করি বুঝতে পারা গেছে তোমার যে মেইন যে বেসিক যে সূত্রটা ছিল রো এর সূত্রটা, এই রো এর সূত্রের পূর্ণ যদি রূপ আমি দেখতে চাই, তাহলে পূর্ণ রূপটা দেখতে এরকম। বাট এটা হচ্ছে শুধুমাত্র ডিসকাশন করার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু পরীক্ষার হলে অবশ্যই ইউজ করা যাবে না, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় ইউজ করা যাবে না যে রিল্যাক্সেশন টাইমের মানটা হচ্ছে বেড়ে যায় কমে যায়, এইসব ব্যাখ্যা দিলে টিচার কিন্তু জিরো দিয়ে দিবে একেবারে। সো এটা শুধুমাত্র বোঝার জন্য, তোমাদের জন্য না, মানে ইউজ করার জন্য, পরীক্ষা খাতায় এইসব ইউজ করা যাবে না। হ্যাঁ, কথাগুলো যেগুলো বলবো সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যে লাইনগুলো আমি বলছি এখন, সেই কথাগুলো তুমি ইউজ করতে পারো। সেটা কি কি? সেটা হচ্ছে, আমাকে এখন বলতে বলেছে যে তাহলে তাপমাত্রা বাড়লে এই ধাতব পদার্থের মধ্যে কি চেঞ্জটা আসে যার কারণে রো এর মানটাতে চেঞ্জ আসে? তাপমাত্রা বাড়লে কি এম এর মানে চেঞ্জ আসবে? না, এর মানে চেঞ্জ আসবে না। কারণটা কি? কারণ হচ্ছে এটা ইলেকট্রনের একটা ভর। একটা ইলেকট্রনের ভর কি তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট? অবশ্যই না। যদি অনেক বেশি টেম্পারেচার হয়, তখন হয়তোবা যে চেঞ্জটা আসবে এটা আসলে খুবই নেগলিজিবল। এটা তোমার ভর শক্তি সম্পর্ক থেকে আশা করি পড়েছো। বাট এটা খুবই নেগলিজিবল, আমি বলছি যে এটা তুমি জাস্ট কাউন্ট করা না করা আসলে সেম জিনিস। সেম জিনিস হচ্ছে তোমার ইলেকট্রন আধান চেঞ্জ হবে? হবে না, এটা কনস্ট্যান্ট। এটা কিন্তু কনস্ট্যান্ট জিনিস। এন এর মানটা কি কনস্ট্যান্ট? হ্যাঁ, যদি আমি বলি লোহার ক্ষেত্রে বা তামার ক্ষেত্রে, ওই পদার্থের জন্য কিন্তু এনটা কিন্তু অলরেডি কনস্ট্যান্ট হয়ে গেছে। একক আয়তনে যতগুলো থাকা উচিত ততগুলোই আছে। সো তাপমাত্রা বাড়ালে বা কমালে কিন্তু এন এর মানে তুমি ইফেক্ট করতে পারবে না। তাহলে তাপমাত্রার উপর শুধুমাত্র একটা জিনিসই আসলে হচ্ছে প্রভাবিত হয়, সেটা হচ্ছে টাউটা, অর্থাৎ তোমার পরপর দুটি সংঘর্ষের যে মধ্যবর্তী গড় যে টাইমটা বলছি আমি, এটাই অ্যাকচুয়ালি তোমার তাপমাত্রার সাথে রিলেটেড। তার মানে আমি এখান থেকে একটা কনক্লুশন টানতে পারি এই সবগুলো কথার ভিত্তিতে। সেটা হচ্ছে তাপমাত্রার সাথে টাউ পরিবর্তিত হয় শুধুমাত্র একটা নির্দিষ্ট পদার্থ যদি কথা বলি আমি, নির্দিষ্ট পদার্থের তাপমাত্রার সাথে টাউ এর মানটা পরিবর্তিত হয়। তার মানে আমি বলতে পারি যে যদি সব কিছুই তোমার কনস্ট্যান্ট থাকে, তাহলে আমি বলতে পারি রো এর মান অ্যাকচুয়ালি টাউ এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এবং অবশ্যই আমি বারবার একটা কথা বলছি যে এই সূত্রটা শুধুমাত্র ধাতব পদার্থের জন্য, ঠিক আছে? শুধুমাত্র আমি ধাতুর জন্য ইউজ করব, ধাতব পদার্থের জন্য। লিখে দিই। এখন দেখো তাহলে এইখানে চেঞ্জটা কি আসবে, যখন আমি তাপমাত্রা বাড়াবো তখন ঘটনাটা কি ঘটবে, এই জিনিসটা একটু ব্যাখ্যা করি। দেখো, তাপমাত্রা বাড়ালে, যেই মোমেন্টে আমি তাপমাত্রা বাড়াবো, বাকি সবই কনস্ট্যান্ট, শুধুমাত্র আমি বললাম কি টাউ এর মধ্যে সমস্যাটা হবে। তো যখনই আমি হচ্ছে তাপমাত্রা বাড়াবো, প্রথম স্টেপে যেটা হবে, তাপমাত্রা যখন বাড়াই আমি আমি কি অ্যাকচুয়ালি একটা এনার্জি দিচ্ছি না? তাপমাত্রা তো অবশ্যই একটা হিট এনার্জি, তাই না? তুমি একটা এনার্জি প্রোভাইড করছো ওই পদার্থটার মধ্যে। তাহলে এই যে এনার্জিটা আছে, এই এনার্জিটা বিভিন্ন যে অ্যাটমগুলো আছে ভেতরে, এই তোমার পরমাণুগুলো, সেটা হচ্ছে অ্যাবজর্ব করে তাদের মধ্যে একটা ভাইব্রেশনাল এনার্জিতে সে রূপান্তরিত করবে। অর্থাৎ যে অণুগুলো একটু আগে হচ্ছে এক জায়গায় মোটামুটিভাবে ফিক্সড অবস্থা ছিল, তুমি যত হচ্ছে এখানে হিট দিবা, তত হচ্ছে হিটের কারণে সে হচ্ছে এক জায়গা থেকে এইভাবে এইভাবে নড়াচড়া করবে, হচ্ছে ভাইব্রেট করতে থাকবে। যত বেশি ভাইব্রেশনটা বাড়বে, তত বেশি তোমার ধাক্কার প্রবণতা বেড়ে যাবে। তার মানে হচ্ছে তাপমাত্রা বাড়ালে কি হয়?
পরমাণুগুলো বা আয়নগুলো বলতে পারো, আয়ন সমূহ একই স্থানে থেকে কাঁপতে থাকে। কন্টিনিউয়াস এই জিনিসটা দেখতে পাওয়া যায় যে কাঁপতে থাকে। একটা জিনিস যদি হচ্ছে তোমার এক জায়গায় ফিক্সড অবস্থায় থাকে, সেখানে ধাক্কার যে প্রবণতাটা, সে যদি হচ্ছে কন্টিনিউয়াসলি কাঁপতে থাকে, তাহলে আশেপাশে চলাচল করা কেউ কিন্তু হচ্ছে সহজে ইজিলি তোমার ধাক্কা পাবে। এই কারণে ইলেকট্রনগুলো কিন্তু এখন বেশি তাদের মধ্যে ধাক্কার যে প্রবণতাটা, এ কারণে বেড়ে যায়। তাহলে এর এর প্রভাবে কিটা হয়, তোমার ধাক্কার প্রবণতা বেড়ে যায়, ধাক্কার প্রবণতা বেড়ে যায়। এবং যখনই তোমার ধাক্কার প্রবণতা বেড়ে যাবে, বেশি বেশি ধাক্কা হচ্ছে, কন্টিনিউয়াস ধাক্কা হচ্ছে, বেশি যদি ধাক্কা হয়, তাহলে এই যে দুইটা সংঘর্ষের মধ্যবর্তী যে গড় যে সময়টা আছে, এটা কিন্তু কমে যাবে না। কারণ একটার পরে আরেকটা ধাক্কা তো বেশি সময় নিচ্ছে না, সে কন্টিনিউয়াস হচ্ছে ধাক্কার মধ্যে আছে। তার মানে পরপর দুইটা ধাক্কা খুবই কম সময়ের ব্যবধানে কিন্তু এখন সংঘটিত হচ্ছে। তার মানে টাউ এর মান কমে যাবে, টাউ এর মান কমে যাবে। আর আমরা জানি যে টাউ এর মান যদি কমে যায়, রো এর মান বেড়ে যাবে, কারণ এটা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে অবশ্যই আমি বলতে পারি যে সেখানে হচ্ছে রো এর মান বাড়বে, রো এর মান বাড়বে। ঠিক আছে? তো ধাতব পদার্থের জন্য এই জিনিসটা হচ্ছে এই যে ঘটনাটা, এই যে ঘটনাগুলো আমি বললাম, এই সবগুলো সিকোয়েন্সিয়ালি ঘটে। যত তুমি হচ্ছে থার্মাল এনার্জি দিবা, হিট এনার্জি দিবা, তত হচ্ছে এদের মধ্যে ভাইব্রেশনটা বাড়তে থাকে। যত বেশি ভাইব্রেশন বাড়তে থাকে, তত হচ্ছে ধাক্কার প্রবণতা বাড়ে। ধাক্কার প্রবণতা যত বাড়ে, তত হচ্ছে টাউ এর মান কমে, এবং টাউ এর মান কমার সাথে সাথে রো এর মানটা কমে যায়, সরি বেড়ে যায়। তাহলে রো এর মান বাড়লে, আর সহজ কথা কি, রো এর মান বাড়ে মানে কি, আপেক্ষিক রোধের মান এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আপেক্ষিক রোধের মান কখনো যদি চেঞ্জ হয়, এল এবং এ যদি একটা পদার্থের কনস্ট্যান্টও থাকে, অটোমেটিক্যালি কিন্তু রো আর এর মান বেড়ে যাবে ধাতব পদার্থটার জন্য, কারণ আর এবং রো কিন্তু পরস্পর সমানুপাতিক হারে চেঞ্জ হচ্ছে। সো আমি বলতে পারি ফাইনালি এখান থেকে রো এর মান বাড়বে মানে কি, রো এর মান বাড়বে মানে এখান থেকে হচ্ছে আর বেড়ে যাবে, আর বেড়ে যাবে। বোঝা গেছে? এই কারণে ধাতব পদার্থের মধ্যে তখন যখন তুমি তাপমাত্রা দাও বা তাপ দাও, যখন হচ্ছে তাপ দেওয়া হয়, তখনই কিন্তু তার রোধের মানটা সিগনিফিকেন্টলি ধীরে ধীরে বাড়তে থাকে। যত হচ্ছে তোমার এই তাপমাত্রার পরিবর্তনটা যদি খুবই কম হয়, মনে করো হচ্ছে 100 ডিগ্রির মধ্যে, 100 ডিগ্রির মধ্যে যদি তুমি বাড়াতে পারো, ধরো আর কি, যদি 100 ডিগ্রির মতো বাড়াও, তাহলে এটা সরলরৈখিকভাবে চেঞ্জ হয় বলে ধরে নেওয়া যেতে পারে। বাট যদি হচ্ছে তাপমাত্রার পরিবর্তনটা অনেক বেশি হয়ে যায়, মাঝে মাঝে দেখা যায় যে তোমার এই রোধের মানটা খুবই এক্সেসিভ হারে বেড়ে যায়, এবং সেটা সরলরৈখিক হারে না, অনেকটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল হারে বেড়ে যায়, অর্থাৎ কয়েক গুণ হারে বেড়ে যায়। তো আমরা হচ্ছে আমাদের এই কোর্সের মধ্যে, তোমাদের চ্যাপ্টারের মধ্যে, বইয়ের মধ্যে যতটুকু রেঞ্জ স্পেসিফিকভাবে বলা আছে, ততটুকু রেঞ্জের জন্য হিসাব করব। শুধুমাত্র আমরা করব কি, যে আমরা কল্পনা করব যে তাপমাত্রার পরিবর্তনটা আমি খুব বেশি ঘটাবো না, খুবই কম তাপমাত্রার পরিবর্তন যদি ঘটানো হয়, তাহলে কি রকম রোধের উপর ইফেক্ট পড়ছে, সেই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা শুধু আলোচনা করব। তাহলে এই জিনিসটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, তাহলে কতটুকু বাড়বে, মানে তাপমাত্রার পরিবর্তন করা হলে একটা পদার্থের আপেক্ষিক রোধের মানটা কতটুকু চেঞ্জ হবে, সেটা বোঝানোর জন্য একটা তোমার ধ্রুবক কনসিডার করা হয়, এটাকে বলা হয় তাপমাত্রা প্রসারণ সহগ। এটা আবার এক এক পদার্থের এক এক রকম। যে তাপমাত্রা চেঞ্জ করা হলে, তোমার একটা পদার্থকে যখন আমি উত্তপ্ত করব, যখন তাপমাত্রা আমি চেঞ্জ করি, সকল পদার্থ আবার সেম হারে তোমার হচ্ছে চেঞ্জ আসে না। তাপমাত্রা চেঞ্জের উপরে সবাই আসলে সেম হারে রেসপন্ড করে না। কেউ কেউ হচ্ছে রোধের মানটা অনেক বেশি বাড়িয়ে দেয়, কেউ কেউ রোধের মানটা হচ্ছে অনেক, মানে তুলনামূলক কম বাড়ে। কারণ কি, কারণ এখানে তোমার টাউ এর সাথে রিলেটেড, টাউ এর মান তো সবার জন্য সেম হবে না, তাই না? যত বেশি হচ্ছে তোমার, আমি একটু আগেই বললাম যে কারো কারো হচ্ছে তোমার আয়নের সংখ্যা হয়তো অনেক বেশি বা কাছাকাছি অবস্থান করছে, তবে সেখানে ধাক্কার মানটা যেভাবে তোমার বৃদ্ধি পাবে, যে রেটে বৃদ্ধি পাবে, অন্য পদার্থের জন্য সেই রেটে বৃদ্ধি পাবে না। সো রোধের মানটা কিন্তু সবার জন্য আবার সেম রেটে বৃদ্ধি পায় না। কিছু কিছু পদার্থের খুব দ্রুত বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়। 2 ডিগ্রি, মনে করো 2-3 ডিগ্রি বা 10 ডিগ্রি সেলসিয়াস তুমি বৃদ্ধি করলা, তাহলে
তামার ক্ষেত্রে যে যতটুকু বাড়বে হয়তো বা লোহার ক্ষেত্রে সেরকম বাড়বে না, একটু কম বাড়বে। তো সেম ভাবে একই রকম ক্ষেত্রে এক এক জনের তোমার তাপমাত্রার উপর তাদের যে প্রভাবটা সেটা এক এক রকম দেখতে পাওয়া যায়। তো কার উপর প্রভাবটা কেমন দেখতে পাওয়া যাবে সেটাকে ব্যাখ্যা করার জন্য তাপমাত্রা প্রসারণ সহগ বলে একটা আহ, ধ্রুবককে সংজ্ঞায়িত করা হয়। এই সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি আমরা। এখানে বলা হয় একক আপেক্ষিক রোধ বা হচ্ছে রোধ বলতে পারো, দুইটা আসলে সেম জিনিস। কারণ আপেক্ষিক রোধ যে হিসেবে চেঞ্জ হবে তোমার হচ্ছে রোধের মানটা সেম হিসেবে চেঞ্জ হবে। তাহলে একক রোধ বিশিষ্ট বা আপেক্ষিক রোধ বিশিষ্ট কোনো পদার্থের তাপমাত্রা একক পরিমাণ, একক মানে হচ্ছে ধরল, কল্পনা করা হচ্ছে 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ বৃদ্ধি করতে। যেহেতু বৃদ্ধি পরিবর্তন বলেছি কারণ তোমার সেলসিয়াস এবং কেলভিন আসলে সেম জিনিসই মিন করে। তোমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারে পড়েছো, যদি তাপমাত্রার পরিবর্তন বলা হয় তাহলে দুইটা তাপমাত্রার পরিবর্তন সেলসিয়াস স্কেলে যা, কেলভিন স্কেলেও তা। ওকে, তাহলে একক রোধ বিশিষ্ট কোনো পদার্থের তাপমাত্রা যদি একক পরিমাণ আমি বৃদ্ধি করতে চাই, বৃদ্ধি করতে বৃদ্ধি করতে না বলে করলে বলি, রোধের মান যে পরিমাণ বৃদ্ধি পায়, দেখো এখানে আমি বৃদ্ধি বলছি, এখানেও বৃদ্ধি বলেছি। এটাও হচ্ছে এই কারণে শুধুমাত্র এই সংজ্ঞাটা আমি যেভাবে বলছি এটা হচ্ছে ধাতব পদার্থের ক্ষেত্রে, ওকে, বা পরিবাহীর ক্ষেত্রে। যদি হচ্ছে অপরিবাহী কিংবা হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী হয় তাহলে একটা বৃদ্ধি করলে আরেকটা বৃদ্ধি নাও পেতে পারে, ওটা হচ্ছে উল্টা হয়ে যায়। আমি পরবর্তীতে বলছি, ওটা যাওয়ার আগে একটু ব্যাখ্যা করব, সমস্যা নেই। আমি এই সংজ্ঞাটা বলি, রোধের মান যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের তাপমাত্রা প্রসারণ সহগ বলে, বা হচ্ছে উষ্ণতা প্রসারণ সহগ বলা হয়। তাপমাত্রার উষ্ণতা তো সেম জিনিস, তাপমাত্রা প্রসারণ সহগ বলে। ঠিক আছে, একে হচ্ছে তোমাদের বইগুলোতে আলফা নামে নামকরণ করা, আলফা, আমরা হচ্ছে এটাকে আলফা নামেই নামকরণ করব। ঠিক আছে, তাহলে রোধ বলো কিংবা হচ্ছে আপেক্ষিক রোধ বলো, যেটা সাপেক্ষিক বলো না কেন, সূত্রটা দেখতে হবে তোমার এরকম, আলফা সমান, আলফা সমান হচ্ছে আর নট থিটা মাইনাস থিটা নট আর আর থিটা মাইনাস আর নট। ঘটনাটা সংজ্ঞার সাথে এটা একটু মেলানোর চেষ্টা করি আমরা। দেখো তো সংজ্ঞার সাথে যদি মেলানোর চেষ্টা করি তাহলে বলছে যে একক রোধ বিশিষ্ট, যদি এটার মান 1 হতো, একক রোধ বিশিষ্ট কোনো পদার্থের তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি হচ্ছে একক পরিমাণ, তার মানে এটা যদি 1 হয়, তাপমাত্রার পরিবর্তন যদি 1 হয়, তাহলে দুইটা যদি 1 হয় তাহলে যেই পরিমাণ রোধের মান বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে তোমার তাপমাত্রা প্রসারণ সহগ। এবং এগুলো হচ্ছে তোমার হচ্ছে টেস্টেড রেজাল্ট থেকে আমরা হচ্ছে এই মানগুলো হিসাব করি। এক একটা পদার্থ নেই, তার তাপমাত্রা আমি কিছু পরিমাণ বাড়িয়ে হচ্ছে আমি দেখি যে 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ করার কারণে তার রোধের মানটা আগে কত পাওয়া গেল এবং বর্তমানে কত পাওয়া যাচ্ছে, এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা সেটাই হবে তোমার ওই পদার্থের জন্য আলফার ভ্যালু। তো রোধের সাপেক্ষে বললে ইকুয়েশনটা দেখতে এরকম হবে, অথবা অথবা হচ্ছে তুমি যদি হচ্ছে আপেক্ষিক রোধের সাপেক্ষে বলতে চাও তাহলে ইকুয়েশনটা দেখতে এরকম হবে, যে রো থিটা মাইনাস রো নট ডিভাইডেড বাই রো নট থিটা মাইনাস থিটা নট। তো সমস্যা নেই, যে কোনো সাপেক্ষে বলো, কোনো সমস্যা না। আমি আপেক্ষিক রোধের সাপেক্ষে বললে এটা আসবে, আর হচ্ছে রোধের সাপেক্ষে বললে হচ্ছে আমার সমীকরণটা দেখতে এরকম চলে আসবে। এখন যেহেতু আমি আপেক্ষিক রোধ নিয়ে আলোচনা করছি, আপাতত আমি আপেক্ষিক রোধের কনসেপ্টে দেখে নিই, রোধটা একটু পরে দেখছি। দেখো এই সূত্রে শুধুমাত্র আলফা সমান যদি এটা আমি লিখি, লেখার পরে একটু যদি আমি আড়াআড়ি গুণ করে দিই তাহলে আশা করি যে সূত্রের রিয়েল সূত্র আমরা পেয়ে যাব, যে কোনটাকে আমরা ইউজ করতে পারি। তাহলে আলফা সমান কি, আলফা সমান হচ্ছে রো থেটা, মানে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রো এর ভ্যালুটা কত, রো নট, এই আমি বলছি রো নটটা কি জিনিস, আলফা সরি আলফা না, এটা হচ্ছে রো নট থেটা মাইনাস থেটা নট। ঠিক আছে, তো
এটাকে যদি আমি আড়াআড়ি গুণ করি একটু, এটা আসবে তোমার রো থেটা মাইনাস রো নট ইকুয়ালস টু আসবে আলফা রো নট থেটা মাইনাস থেটা নট। এখানে যদি রো নটটাকে ট্রান্সফার করো এবং কমন নিয়ে নাও, তাহলে দেখো রো থেটা অর্থাৎ থেটা ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করার পরে রো এর যে ভ্যালুটা হলো সেটা কত, তাহলে রো নটটা যদি এই পাশে কি আমি কমন নিয়ে নিই, তাহলে এটা আসলে তোমার 1 প্লাস আলফা, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা যাবে না, আমরা থার্ড ব্র্যাকেট দিই 1 আলফা থেটা মাইনাস থেটা নট। ঠিক আছে, এটা হচ্ছে ঘটনা, এই হচ্ছে সূত্র। নর্মালি তোমার থিটা নট টেম্পারেচারে রোধের মানটা কত সেটাকেই হচ্ছে আমরা হচ্ছে রো নট কল্পনা করি, কিন্তু কিন্তু আলফার মানটা কিন্তু সেই হিসাবে টেস্ট করে বের করতে হবে। নর্মালি আমাদের যে আলফার মানের যে চার্টগুলো দেওয়া থাকে, এই আলফার মানটা আমরা হিসাব করি নর্মাল কন্ডিশনে, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য। 0 ডিগ্রি তোমাদের বইগুলোতে যতগুলো প্রবলেম তোমাদের দেয়া আছে সবগুলোই হচ্ছে শুধুমাত্র 0 ডিগ্রি থেকে আমি যদি তাপমাত্রা বাড়ানো স্টার্ট করি তাহলে কি রকম চেঞ্জ আসতো সেটাই হচ্ছে আমরা আলফা রূপে হচ্ছে কনসিডার করে হিসাব নিকাশ করি। এই কারণে আমরা যতগুলো সূত্র বলবো সবগুলোই হচ্ছে আলফার মানটা 0 ডিগ্রি এ থাকলে কত হতো সেটা সাপেক্ষে আমরা হিসাব নিকাশ করবো। ঠিক আছে, এই কারণে দেখো একটু কল্পনা করি, এই সূত্রটা যদি আমি কল্পনা করি যে যদি থিটা নট, যদি তোমার থিটা নটের ভ্যালুটা তোমার 0 ডিগ্রি হতো, 0 ডিগ্রি হয়, তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াবে কি বলতো, তাহলে রো থিটা হচ্ছে রো নট 1 প্লাস আলফা ইন্টু থিটা। এটা হচ্ছে আমরা হিসাব করি এবং আমাদের আলফার মানটা তোমার হচ্ছে হিসাব করা হয়, বললাম কি 0 ডিগ্রিতে, তাহলে আলফাটা কি পদার্থের তাপমাত্রা প্রসারণ সহগ, এবং তাপমাত্রা প্রসারণ সহগের যে মানটা দেওয়া থাকে সেটা 0 ডিগ্রির রেসপেক্টেই দেওয়া থাকে। এই কারণে আমরা যে কোনো সূত্র যখন হচ্ছে এই টাইপের বা এই টাইপের প্রবলেমগুলো সলভ করব, তো এখানে যদি ডিরেক্ট বলা না থাকে যে আলফার মানটা কত ডিগ্রির জন্য হিসাব করা হয়েছে আদি তাপমাত্রা, তাহলে তোমরা হচ্ছে বলা যদি থাকে তাহলে তো খুবই ভালো, যদি বলা না থাকে তাহলে তোমরা 0 ডিগ্রির জন্য হিসাব করা হয়েছে এটা কনসিডার করেই সকল প্রবলেম তোমাকে সলভ করতে হবে। ওকে, আচ্ছা, তাছাড়া যদি স্পেসিফিক বলা থাকে 20 ডিগ্রির জন্য, তাহলে সেই হিসেবে তোমাকে হচ্ছে ওই ভ্যালুটাকে চেঞ্জ করে দিতে হবে, আদারওয়াইজ হচ্ছে 20 ডিগ্রির জন্য হিসাব নিকাশ করে তোমাকে ম্যাথটাকে সলভ করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে আমার ইকুয়েশন, বেসিক ইকুয়েশন। যদি হচ্ছে আমরা 0 ডিগ্রির জন্য হিসাব করি তাহলে তাপমাত্রা প্রসারণ সহগের সাপেক্ষে আমার যদি হচ্ছে 0 ডিগ্রিতে, তাহলে এটা তখন রো নটটা কি হয়ে যাবে তোমার, রো নটটা হয়ে যাবে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় আপেক্ষিক রোধটা কত ছিল, একটা পদার্থের আপেক্ষিক রোধ। ঠিক আছে, তো যদি রো নটটা 0 ডিগ্রি কল্পনা করি তাহলে আলফাটাও 0 ডিগ্রির রেসপেক্টে নিতে হবে। যদি হচ্ছে রো নটটা তুমি 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য হচ্ছে তুমি ধরো, তাহলে আলফাটাও তোমাকে 20 ডিগ্রির জন্যই কনসিডার করে হিসাব নিকাশ করতে হবে। অথবা যদি আলফাটা তোমার হচ্ছে 0 ডিগ্রির জন্যই হিসাব নিকাশ করা হয়, তাহলে রো নট তোমাকে মনে বলা হলো 20 ডিগ্রিতে তোমার একটা ভ্যালু দেওয়া থাকলো, তাহলে সেটাকে তুমি আর রো নট বলতে পারবা না। আলফাটা যত তাপমাত্রার জন্য হিসাব করে হচ্ছে তোমাকে ভ্যালুটা দেওয়া আছে, রো নটটা তত ডিগ্রির জন্যই আপেক্ষিক রোধ তোমাকে আদি অবস্থায় কল্পনা করতে হবে। যদি এটা 20 ডিগ্রি সাপেক্ষে দেওয়া থাকে, এটাকে তখন তোমাকে 20 ডিগ্রিতে রো নট কত পাওয়া যেত সেটাকে তোমাকে ধরতে হবে। যদি এটাকে 0 ডিগ্রি বলা হয় এবং এটা তোমার হচ্ছে টেম্পারেচার 20 ডিগ্রির একটা রোধের মান দেওয়া আছে, তাহলে এটাকে কিন্তু তুমি রো নট ধরতে পারবা না, তোমাকে এটাকে হচ্ছে রো থিটা ধরে রো নটটাকে 0 ডিগ্রির সাপেক্ষেই কনসিডার করে প্রবলেমটা সলভ করতে হবে। প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা দেখবো জিনিসটা কিভাবে কোনটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যেমন ভাবে আমি বললাম যে রোটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এখন খেয়াল করো তো, আমাকে যদি বলা হয় তাহলে ঠিক আছে রোটা যদি এইভাবে চেঞ্জ হয় তাহলে রোধের মানটা কিভাবে চেঞ্জ হবে, রোধ মানে আপেক্ষিক রোধ যেভাবে চেঞ্জ হচ্ছে, হয় তুমি হচ্ছে এই ইকুয়েশন থেকে বের করতে পারো, এই সমীকরণ থেকে, বাট অথবা তুমি হচ্ছে আরেকটা কাজ করতে পারো, যেহেতু আমরা জানি অলরেডি আমরা জানি যে আর সমান হচ্ছে রো এল ডিভাইডেড বাই এ, এটা তো হচ্ছে আমাদের বেসিক সূত্র। তাহলে যদি এল এবং এ তোমার কনস্ট্যান্ট থাকে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি না যে আর সমানুপাতিক অ্যাকচুয়ালি রো, কখন এল এবং এ উভয়ই যদি তোমার হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে উভয় যদি তোমার কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলতে পারছি যে রোধের মানটা অ্যাকচুয়ালি আপেক্ষিক রোধের সাথে সমানুপাতিক হারে চেঞ্জ হয়। তাহলে দেখো আপেক্ষিক রোধটা যদি তাপমাত্রার সাথে এভাবে চেঞ্জ হয়, তাহলে রোধের মানটাও তাপমাত্রার সাথে এভাবে চেঞ্জ হবে। তাহলে যেহেতু আর আর রো পরস্পর সমানুপাতিক, আমরা জানি যে আমি এখানে হচ্ছে একটা যদি সমানুপাতিক ধ্রুবক কে নিয়ে আসি, তাহলে কে এটাকে আমি এভাবে বলতে পারি কে রো। খেয়াল করো তো,
তুমি যে একটু আগে সমীকরণটা পেলে, এর উভয় পাশে যদি কে দ্বারা গুণ করি আমি, তাহলে কি কে রো থিটা কি আর থিটা বলতে পারবো না? তাহলে এক কাজ করি, এই যে সমীকরণটা আছে আমাদের, এই সমীকরণটাকে যদি একবার লিখি আমি, যে আমাদের রো থিটা সমান হচ্ছে রো নট 1 প্লাস আলফা থেটা। এটা মূলত হচ্ছে থেটাটা কিন্তু তোমার তাপমাত্রার পার্থক্যই বোঝাচ্ছে। এই থিটা কেন আসলো, কারণ থিটা নটটাকে আমি 0 ডিগ্রি সেলসিয়াস কল্পনা করেছি, এটা অ্যাকচুয়ালি ডেল্টা থিটাই বোঝাচ্ছে এখন, ঠিক আছে? তো যাই হোক, এটা যদি হয় এবং এর উভয় পক্ষকে যদি হচ্ছে তুমি কে দ্বারা গুণ করো, তাহলে কি আসবে? এটা হয়ে যাবে তোমার কে রো থেটা, এটা হয়ে যাবে কে রো নট 1 প্লাস হচ্ছে আলফা ইন্টু ডেল্টা থিটা বা থেটা। এবং কে রো থিটাকে আমি কিন্তু চাইলে কে রো মানে যদি আমি আর বলি, তাহলে কে রো থিটা মানে হচ্ছে আমি আর থিটা বলতে পারি, যে থিটা ডিগ্রি চেঞ্জ হওয়ার পরে রোধের মানটা কত। তাহলে এটা হবে তোমার ইনিশিয়ালি রোধের মানটা কত ছিল এবং থিটা ডিগ্রি চেঞ্জ করার পরে কত হলো। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে ইকুয়েশন। যে ইকুয়েশনটাকে আমরা হচ্ছে ফলো করব, এই ইকুয়েশনটাকে ফলো করে এই টাইপের যে কোনো প্রবলেম যদি আমাকে সলভ করতে বলে, তাহলে কিন্তু আমরা সলভ করতে পারবো। মাথায় রাখবা, এখানে যে আমি ইকুয়েশনটাকে ইউজ করছি, আমি বললাম না যে আমরা হচ্ছে সরলরৈখিক হারে রোধের মানটা চেঞ্জ হয়, এটাকে আমরা কনসিডার করব। এটা যে অ্যাকচুয়ালি সরলরৈখিক ভাবে চেঞ্জ হচ্ছে, কেন এটা বুঝবো কিভাবে? বোঝার জন্য একটা কাজ করতে পারি, যে আমরা একটা গ্রাফ ড্র করতে পারি। একটা গ্রাফ ড্র করে এই জিনিসটার চেঞ্জটা একটু বোঝার চেষ্টা করতে পারি। কল্পনা করো, আমি যদি হচ্ছে একটা তোমার গ্রাফ ড্র করি, ধরো হচ্ছে এরকম একটা আমি গ্রাফ ড্র করতে চাচ্ছি। এই গ্রাফটাতে এক পাশে হচ্ছে আমার আর থিটা থাকবে এবং এক পাশে তোমার হচ্ছে থিটা থাকবে। যে থিটার মানের উপর ভিত্তি করে, থিটার মান চেঞ্জ হওয়ার সাথে সাথে আর থিটার মানটা কিভাবে চেঞ্জ হচ্ছে, সেটা যদি এই সূত্র থেকে আমরা বের করতে চাই, এটা তুমি চাইলে হচ্ছে রো থিটা এবং থিটা কল্পনা করতে পারো। ইকুয়েশন তোমার যেহেতু সেম টাইপের দেখতে, সো গ্রাফটাও তোমার সেমই আসবে। তাহলে এই ইকুয়েশনটির সাইডে আমরা একটু লিখি, যে আর থিটা সমান আর নট 1 প্লাস আলফা ইন্টু থিটা। তো আমরা জানি, আশা করি যারা তোমরা আমার ক্লাস রেগুলার দেখো, তারা গ্রাফ অন্তত তোমরা ডিল করতে পারো, যে কিভাবে গ্রাফ ড্র করতে হয়। গ্রাফ ড্র করার রুলই হচ্ছে ওয়াই অক্ষে যে থাকবে তাকে আমি ওয়াই কল্পনা করে নিব, সেটাকে তুমি ওয়াই কল্পনা করো, এটাকে তুমি ওয়াই কল্পনা করো। এক্স অক্ষে যে থাকবে তাকে তুমি এক্স কল্পনা করবা। আচ্ছা, তার আগে এক কাজ করি, এটাকে একটু গুণ করে দিই, হিসাব নিকাশটা করলে জিনিসটা হচ্ছে সহজ হয়ে যাবে। এক কাজ করি, এটাকে গুণ করি একটু। গুণ করলে কি আসে দেখো তো, এটা আসে আর নট, এখানে আসে হচ্ছে আর নট আলফা ইন্টু হচ্ছে তোমার থেটা। আমি এইখান থেকে হিসাব নিকাশ করি, তাহলে হচ্ছে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কিরকম দেখতে সেটা তোমরা বুঝতে পারবা। দেখো, আর থেটা যেহেতু ওয়াই অক্ষে, সো এটাকে আমি ওয়াই কল্পনা করব। থেটা যেহেতু এক্স অক্ষে, তাহলে এটাকে আমরা এক্স কল্পনা করব। এবং সাথে সাথে হচ্ছে একটা জিনিস হচ্ছে, এক্স এর সাথে কোনো একটা জিনিস গুণ অবস্থায় আছে এবং এর সাথে কোনো একটা জিনিস যোগ অবস্থায় আছে। দেখো তো, এই ইকুয়েশনটা ওয়াই সমান সামথিং প্লাস সামথিং ইন্টু এক্স, এটা তোমাদেরকে সরল লেখার কোনো একটা ইকুয়েশনকে মনে করিয়ে দেয় কিনা? আমরা জানি ওয়াই সমান এম এক্স প্লাস সি, এরকম কোনো সমীকরণ পড়েছো তোমরা? অবশ্যই পড়া উচিত। সরলরেখার যে সাধারণ সমীকরণ, সেই সাধারণ সমীকরণটা দেখতে এরকম, যেখানে এমটা মানে আমরা ঢালটাকে নির্দেশ করি, যেখানে হচ্ছে থিটার সাথে এক্স এর সাথে যে থাকবে সেটাই আমার ঢালটা। তাহলে আর নট আলফা যে পার্টটা আছে, এটাই হচ্ছে আমার ঢালটাকে নির্দেশ করে। এবং এর সামনে যেহেতু প্লাস চিহ্ন, তার মানে ঢালটা হচ্ছে পজিটিভ একটা ঢাল। এবং সি হচ্ছে তোমার এই যে এখানে যে পোর্শনটা আছে, এটাকে আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসেবে কনসিডার করতে পারি। এখন দেখো তো, ওয়াই সমান এম এক্স প্লাস সি, এরকম একটা সরলরেখা দেখতে কিরকম হয়? সেটা হয় এই দিকে হয় অথবা তোমার এই দিকে হয়, যে কোনো একদিকে হয়। কোন দিকে হবে সেটা ডিপেন্ড করছে ঢালের মানটা কি পজিটিভ নাকি নেগেটিভ। তো যেহেতু ঢালের সামনে পজিটিভ চিহ্ন আছে, তার মানে অবশ্যই একটা পজিটিভ গ্রাফ হবে। এবং আমরা জানি যে সি যেখান থেকে, সেখান থেকে তোমার গ্রাফটা তোমার শুরু হয়। এত কিছু যদি মাথায় না থাকে, তুমি জাস্ট কল্পনা করো, থিটার মান যদি কখনো তুমি জিরো বসাও, থিটার মান যখন জিরো, তখন তোমার আর থিটার মান কত? থিটার মান যখন তুমি জিরো কল্পনা করব, এটা জিরো হয়ে যাচ্ছে, সো আর থিটার সমান আর নট হবে। আমি জানি না আর নট কোথায়, তো আমি কল্পনা করে নিই এক জায়গায় যে এটা হচ্ছে আমার আর নটের ভ্যালু। অর্থাৎ আমার যখন তাপমাত্রার মানটা জিরো ছিল, তখন আমার 0 ডিগ্রি সেলসিয়াসে বস্তুটা যে রোধ প্রদর্শন করছিল, সেটাই হচ্ছে আমার আর নট বা 0 ডিগ্রি সেলসিয়াসে বস্তুটার রোধ। এরপরে যত তুমি সামনের দিকে তাপমাত্রার মানটা বাড়াবে, তত হচ্ছে এটা হচ্ছে ওয়াই সমান এম এক্স প্লাস সি আকারে একটা সরলরেখা তোমাকে প্রদর্শন করবে। এবং সেই সরলরেখাটা দেখতে এরকম ঊর্ধ্বগামী হবে, কারণ ঢালের মানটা হচ্ছে পজিটিভ। সো এই যে গ্রাফটা আছে, এর যে এতটুকু পোর্শনটা,
এটা হচ্ছে তোমার আর নটকে নির্দেশ করে, এবং এই গ্রাফটা হচ্ছে তোমার এই সরলরেখার গ্রাফ, এবং তার মধ্যে এর যে ঢালটুকু আছে, এই ঢালটুকু হচ্ছে তোমার, আমি যদি ঢাল বের করতাম, ঢাল যেটাকে আমরা হচ্ছে এম নামে নামকরণ করি, এই ঢালটা অ্যাকচুয়ালি আর নট আলফা এর মানটা নির্দেশ করে। কখনো যদি কোনো প্রবলেমে তোমাকে এরকম একটা ইকুয়েশন দিয়ে বলে যে ওই পদার্থটার তাপমাত্রা প্রসারণ সহগের মানটা বের করো, তাহলে 0°C তাপমাত্রায় তার যদি তুমি আর এর ভ্যালুটা জানো, আর নটের ভ্যালুটা জানো, তাহলে ঢাল দেয়া থাকলে আর নটটা বসিয়ে দেবা, ঢাল তুমি জানো, তাহলে আলফার মানটা অটোমেটিক্যালি বের হয়ে আসবে। তোমরা এত কিছু পড়ে ফেললা, এখনো কি চিন্তা করে দেখেছো যে আর নট আলফার যে এককটা, সেই এককটা কি হবে? একটু ভালো মতো খেয়াল করতো, আমরা যখন আলফাটাকে প্রথম সংজ্ঞায়িত করেছিলাম, এখানে উপরেও হচ্ছে রোধ, নিচেও হচ্ছে রোধ, তাহলে রোধের একক ওহম, এটার একক হচ্ছে ওহম, ওহম ওহম কেটে যাবে, শুধু থাকবে হচ্ছে তোমার দুইটা তাপমাত্রার পার্থক্য। সো তাপমাত্রার একক কি হয়, সেটা সেলসিয়াস হতে পারে, ফারেনহাইট হতে পারে, কেলভিন হতে পারে। সো আলফা এর যে এককটা, সেটা হয় হচ্ছে সেলসিয়াস ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1, অথবা ফারেনহাইট ইনভার্স 1 হতে পারবে। তাহলে এককটা হতে পারে হয় এটা, এটা, আর এটা হচ্ছে এটা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা, যেহেতু এটা তাপমাত্রার পার্থক্য, আমি বারবার বলছি, তাহলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1-এ থাকুক বা কেলভিন ইনভার্স 1-এ থাকুক, এটা আসলে সেম জিনিস, কারণ তাপমাত্রার পার্থক্য আকারে এই দুইটা কিন্তু একই, সেম। ঠিক আছে? শুধু সমস্যা হবে কখনো যদি তোমাদের প্রবলেমে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স 1-এ দেওয়া থাকে, তাহলে সেটা আইদার সেলসিয়াস অথবা হচ্ছে কেলভিনে কনভার্ট করতে হবে। আশা করি তোমার কনভার্সনের সূত্রটা জানো। এই কনভার্সনের সূত্রটা কি আমরা একটু লিখে দিই আমি, ডেল্টা সি ডিভাইড বাই 5, ডেল্টা এফ ডিভাইড বাই 9 এবং ডেল্টা কে ডিভাইড বাই 5। এই যে সমীকরণটা তোমরা জানো, এই সমীকরণ থেকে হচ্ছে ফারেনহাইট দেওয়ার থাকলে সেটা সেলসিয়াসে কনভার্ট করে দিবা। সেলসিয়াসে কনভার্ট করা আর কেলভিনে কনভার্ট করা তো সেম, কারণ দুইটার মধ্যে আসলে 5 5 আছে, কেটে যাবে, আলটিমেটলি সেমই আসবে। ঠিক আছে? তাহলে কখনো যদি ফারেনহাইটে দেওয়া থাকে, তখন এই ঝামেলাটা করতে হবে। যদি ফারেনহাইটে দেওয়া না থাকে, তাহলে কোনো ঝামেলা করারই দরকার নেই, বাকি সব হচ্ছে একই এককে যদি থাকে, তাহলে কোনো সমস্যা নেই। তাই এই হচ্ছে আমাদের এই কনসেপ্টটা, এই কনসেপ্ট রিলেটেড যা কিছু দরকার ছিল সব কিছু আমি পড়ে ফেলেছি। যদি এখান থেকে এখন প্রবলেম আমরা সলভ করতে চাই, দেখবো যে সবই তোমরা পারছো। চলো এক এক করে কয়েকটা প্রবলেম সলভ করবো, আজকে ক্লাস শেষ করে দেবো। প্রথম যে প্রশ্ন, এটি তামার কুণ্ডলীর রোধ দেওয়া আছে 0°C তাপমাত্রায় 20 ওহম এবং 80°C তাপমাত্রায় হচ্ছে 26.4 ওহম। তাহলে তামার যে রোধের উষ্ণতা গুণাঙ্ক বা হচ্ছে তাপমাত্রা প্রসারণ সহগ যেটা, সেটাই বের করতে বলেছে, আর সেটার মানটা কত হবে? সহজ জিনিস, আমার হচ্ছে রোধ দেওয়া আছে আর θ°C তাপমাত্রায় 0° থেকে কনসিডার করেছি। সো আমি একবারে সূত্রটা লিখি, আর থিটা সমান আর নট, দেখো সূত্রটা এটা লেখাটা সবসময় বেটার, আলফা থিটা মাইনাস থিটা নট। এটা ঠিক যে থিটা নট 0ই হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ তোমাদের বইয়ে সব হচ্ছে 0° সাপেক্ষে হিসাব নিকাশ করা। তো এটা এতটুকু হচ্ছে 0, বাকি কি কি আচ্ছা এভাবে না করে আমি ডিরেক্ট মানটা বসিয়ে দিই। দেখো আর থিটা হচ্ছে কি, থিটা ডিগ্রি চেঞ্জ করার পরে রোধ কত হলো? 26.4, আর নট হচ্ছে তোমার 20, এখানে হচ্ছে 1 প্লাস আলফাটাই আমাকে বের করতে হবে, থিটা মাইনাস থিটা নট, অর্থাৎ 80 মাইনাস 0। তো কি করতে হবে? সহজ জিনিস, এটাকে দিয়ে 20টাকে ভাগ করে দাও, -1কে তোমার বিয়োগ করে দাও, এবং 80 দ্বারা ভাগ করো, ওটাই আসবে যেটা আমি লিখেছি। কি লিখেছি? 0.004 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। তুমি যদি কেলভিন ইনভার্স 1-এও মনে করো তোমার এমসিকিউ এসেছে, এবং অপশনে তোমার সেলসিয়াস ইনভার্স 1-এ দেওয়া নেই, কেলভিন ইনভার্স 1-এ দেওয়া আছে, সেম জিনিস কিন্তু। সেলসিয়াস ইনভার্স 1 যা জিনিস, কেলভিন ইনভার্স 1 কিন্তু সেম জিনিস। বারবার বলছি, এই জিনিসটা অনেকে ভুল হয়, ভুল করা যাবে না। দেখো তারপরটা বলা কি, একটি তামার রোধ, তামার তারের রোধ দেয়া আছে, যে তারের রোধটা 20°তে হচ্ছে এরকম দেখায়, এবং সেটা 100°তে উন্নীত করলে সেটা কত হবে সেটা আমাকে বের করতে বলেছে, যদি হচ্ছে তাপমাত্রা গুণাঙ্ক এটা দেওয়া থাকে। আমি বলেছি তাপমাত্রা গুণাঙ্কের মানটা তোমাদের বইয়ে যত প্রবলেম আছে সব হচ্ছে 0° সাপেক্ষে হিসাব নিকাশ করা। সো এটা যেহেতু 0° সাপেক্ষে হিসাব নিকাশ করা, যদি অন্য ডিগ্রি সাপেক্ষে বলা, মানে যদি হিসাব করা থাকতো, তাহলে বলে দিত তোমাকে যে আলফার মানটা এত এত ডিগ্রির সাপেক্ষে। তো যেহেতু বলা নাই, সো এটা 0° সাপেক্ষে কনসিডার করে তোমাকে হিসাব নিকাশ করতে হবে। তাহলে দেখো, আমি যদি বলি যে 20°তে কারো রোধ যদি এরকম হয়, তাহলে কত ডিগ্রি তোমার এত ডিগ্রিতে রোধটা কত হবে বের করার জন্য আমরা একই সূত্র দুইবার ইউজ করব। আমরা সূত্রটা জানি দেখতে কিরকম, যে আর থিটা সমান
আর নট 1 প্লাস আলফা থিটা মাইনাস থিটা নট। এইটা হচ্ছে আমার ইকুয়েশন, তাই না? তো এই ইকুয়েশনটা তোমাদেরকে হচ্ছে দুইবার ইউজ করতে হবে। প্রথম কেসে দেখো, প্রথম ক্ষেত্রে কি বলেছে যে আর থিটার মান 20 ডিগ্রিতে অ্যাকচুয়ালি 1.72। সো আমি যদি বলি 20 ডিগ্রিতে যদি 1.72 হয় তাহলে আর থিটা হবে 1.72। আর নট তো 0 ডিগ্রিতে, আমি জানি না কত, স্যার দেওয়া নাই যেহেতু এটাকে আর নট আকারেই রাখি, এবং এটা হচ্ছে 1 প্লাস আলফা। আলফা হচ্ছে তোমার এই যে 0.00393 ইন্টু থিটা মাইনাস থিটা নট, সো 20 মাইনাস 0 হবে 20 মাইনাস 0, ঠিক আছে? এই হচ্ছে তোমার প্রথম ইকুয়েশন। সেম ভাবে 100 ডিগ্রির জন্য রোধের মানটা কত তুমি জানি, এটা আমি বের করবো। সো এটাকে আর থিটাই কল্পনা করি, এটা হচ্ছে আর নট থেকে যাক, এবং আলফা হচ্ছে 0.00393 ইন্টু 100 মাইনাস 0, সো 100 মাইনাস 0। দেখো এই যে দুইটা তোমার সমীকরণ আসতো, এই দুইটা সমীকরণ থেকে আমাকে অ্যাকচুয়ালি এখন আর এর যে ভ্যালুটা সেটা বের করতে হবে। সেটা কিভাবে করবো? আমি কাজ করি, দুটো সমীকরণকে জাস্ট ভাগ করে দিই। যদি আমার 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, আমি করবো যেটা দুইটাকে ভাগ করে দিব। তো আমি কাজ করি 2 কে দিয়ে 1 ভাগ করি, 2 ভাগ 1, তাহলে আর থিটাটা উপরে থাকবে এই কারণে, ঠিক আছে? তাহলে আর থিটা ডিভাইড বাই 1.72 হয়ে যাবে এখানে। আর নট কেটে যাবে, সো লিখারই দরকার নেই। উপরে থাকবে এটা 1 প্লাস 0.00393 ইন্টু 100 ডিভাইডেড বাই, এখানে হবে 1 প্লাস 0.00393 ইন্টু কত 20। তো দেখো সবকিছু ভ্যালু দেওয়া আছে, এটা বের করবা, 1.72 দ্বারা গুণ করে দিবা, গুণ করলে যেটা আসবে সেটাই তোমার আনসার। এবং সেটা অবশ্যই, যেটা যেহেতু আমি হিসাব করে রেখেছি, অবশ্যই আমি ক্যালকুলেট করে রেখেছি, সেটা আসবে তোমার 1.72 ওহম। বোঝা গেছে? সহজ, কিন্তু খুবই সহজ প্রশ্ন। দেখো তোমাদের যে প্রবলেমটা ছিল, সরি 1.70 বলছি, 2.22, আনসার তো 2.22, ঠিক আছে? তাহলে 1.70 ছিল 20 ডিগ্রিতে। অবশ্যই তাপমাত্রা বাড়ালে রোধের মানটা যে বাড়বে এটা কিন্তু ম্যাথ থেকেও বোঝা যাচ্ছে, এবং ইকুয়েশনটা সেভাবেই কিন্তু আমরা ডিরাইভ করেছি বা প্রুফ করে এসেছি। নেক্সট নেক্সট যে প্রশ্নটা, এটা হচ্ছে এক কাজ করি, তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে দিই, সহজ জিনিস, এতক্ষণ ধরে তাই করাচ্ছি, তোমাদের জন্য থাকবো। ওকে, সহজ, কনসেপ্টটা খুবই সহজ, বোঝাটাও আরো সহজ। এটা বুঝতে পারলে এমনিই ম্যাথ সলভ করতে পারবা। নেক্সট কোয়েশ্চেন এটা আমি করে দিই বরং। দেখো কি বলেছে, একটি তামার তারের উপাদানের রোধের উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে এটা, মানে আলফার ভ্যালু দেওয়া আছে। তারটি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক রোধ এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক রোধের অনুপাত আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এটাও আমরা করতে পারবো আশা করি। আপেক্ষিক রোধ যেহেতু বলেছে, তার মানে অবশ্যই আপেক্ষিক রোধের সূত্রটা ইউজ করব। আমরা জানি আপেক্ষিক রোধের সূত্রটা রো থিটা সমান রো নট, সূত্র কিন্তু সেম, 1 প্লাস আলফা থিটা মাইনাস থিটা নট। বুঝা গেছে? এই হচ্ছে সূত্র। এই সূত্র আমি দুইবার ইউজ করব। কার কার ক্ষেত্রে? প্রথমে দেখব হচ্ছে 50 ডিগ্রিতে এর ভ্যালুটা কত, এবং তারপর দেখবো 100 ডিগ্রিতে এর ভ্যালুটা কত, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে 50 ডিগ্রিতে এটাকে আমরা রো 50 নাম দিই, ঠিক আছে? তাহলে রো 50 সমান আমি বলতে পারি রো নট 1 প্লাস আলফা, আলফা কত 0.005 ইন্টু 50 মাইনাস 0, সো 50 একবারে লিখে দেয় নাকি? আচ্ছা লিখি একবার তোমাদের জন্য। তাহলে এটা হচ্ছে তোমার 1 নাম্বার। 2 নাম্বারটা কি হবে? রো 100, রো 100 সমান হবে আবার রো নট, কারণ এটা তো হচ্ছে রো নট তো কনস্ট্যান্ট 0 ডিগ্রির জন্য, 1 প্লাস 0.005 ইন্টু 100 মাইনাস 0। দেখো শুধুমাত্র করলাম কি, আগের ম্যাথটার মতোই দুইটা কন্ডিশনের ক্ষেত্রে দুইবার হচ্ছে ভ্যালুটা পুট করলাম। ভ্যালুটা পুট করে দুইটাকে যদি ভাগ করে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে এটা 1 নাম্বার দেই, এটাকে 2 নাম্বার দেই। তাহলে যদি বলি 1 ভাগ 2, কারণ আমাকে বের করতে বলেছে কিন্তু 50 এবং 100 এর মধ্যে অনুপাত, তাহলে 50টাকে আগে লিখতে হবে, এই কারণে 1 থেকে 2 দ্বারা ভাগ দিলাম। তাহলে রো 50 ডিভাইড বাই রো 100, রো নট কেটে যাবে, থাকবে হচ্ছে 1 প্লাস 0.005 ইন্টু 50, 1 প্লাস 0.005 ইন্টু 100। তুমি যদি হিসাব করো এটাই আসবে তোমার 5/6। আমি হিসাব করে দেখছি না, কারণ হিসাব করাই আছে আমাকে আগে থেকে, ঠিক আছে? তাহলে রো 50 অনুপাত রো 100 সমান 5/6। তাহলে এই হচ্ছে আনসার। এটার আনসার তোমার হবে 5:6। ওকে, থেকে যদি করো আমার মনে হয় এই টাইপের প্রবলেম যেমনই আসুক না কেন তোমরা কিন্তু খুবই ইজিলি সলভ করতে পারবা। তো এই হচ্ছে আমাদের হচ্ছে মনে হয় আজকের ক্লাস।
শুধুমাত্র এটা যাওয়ার আগে আমি জাস্ট একটা জিনিস আলোচনা করবো তোমাদেরকে, যে এতক্ষণ কিন্তু আমরা শুধুমাত্র ধাতব পদার্থ নিয়ে আলোচনা করলাম। আমি কিন্তু এখনো অর্ধপরিবাহীর ক্ষেত্রে বলিনি। আমি বলছিলাম যে একটু আমি তোমাদেরকে বলবো, শুধুমাত্র একটা জিনিস আমি আলোচনা করে নিই, মানে খুবই সংক্ষেপে। এই চ্যাপ্টারের অংশ না এটা, বাট আমি একটু জাস্ট বলে দিই যে অর্ধপরিবাহী, অর্ধপরিবাহীর ক্ষেত্রে এটা আমরা সেমিকন্ডাক্টর যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারেই মূলত পড়াই, বাট তোমাদের জন্য একটু আমি হিন্টস দিয়ে দিচ্ছি। দেখো, অর্ধপরিবাহীর ক্ষেত্রে তোমরা জানো কিনা জানি না, পরিবাহীর ক্ষেত্রে তোমার হচ্ছে যেমন পদার্থকে তাপমাত্রা দিলে বা তাপ দিলে তার রোধের মানটা বেড়ে যায়। রোধের মান বেড়ে যাওয়া মানে কি, তার মধ্যে তড়িৎ ফ্লোটা, কারেন্ট ফ্লোটা কমে যাবে, কারণ রোধের মানের সাথে তড়িৎ কারেন্টের প্রভাব কিন্তু পরস্পর ব্যস্তানুপাতিক, I সমান V ডিভাইডেড বাই R, যদি হচ্ছে ভিটা কনস্ট্যান্ট থাকে, তাই না? বাট দেখা যায় যে আমি যখন আমি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাপ দেই বা তাপমাত্রা বাড়াই, তখন তার তড়িৎ প্রবাহের মানটা বেড়ে যায়। তাহলে এটা কেন হলো? তার মানে কি অর্ধপরিবাহীর ক্ষেত্রে যখন আমি তাপ দেই তখন কি তাদের মধ্যে কোনো হচ্ছে সংঘর্ষ হয় না? ইলেকট্রনের সংঘর্ষ কি কমে যায়? না। অ্যাকচুয়ালি যেটা হয়, অর্ধপরিবাহীর ক্ষেত্রে যখনই আমি তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা বাড়ালে এখানেও পরিবাহীর মতো যেই ঘটনাগুলো ঘটে এখানেও সেম ঘটনাই ঘটে, সাথে এক্সট্রা একটা জিনিস ঘটে, যার কারণে এখানে তোমার রোধের মানটা কমতে দেখতে পাওয়া যায়, যেটা অ্যাকচুয়ালি পরিবাহীর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ধীরে ধীরে বাড়ছে। তাহলে তাপমাত্রা বাড়ালে এখানেও তোমার হচ্ছে কম্পন বাড়ে, কম্পন বাড়ে, এখানেও কম্পন বাড়ে, সাথে সাথে এখানেও ধাক্কার পরিমাণ বাড়ে, ধাক্কার সংখ্যা এখানেও বাড়ে, এখানেও টাউ কমে। বাট এর সাথে সাথে আরেকটা জিনিস হয়, এর সাথে সাথে যেটা হয়, এই যে আমি বলছি না যে যখনই তুমি তাপ দাও তুমি কিন্তু এক প্রকার এনার্জি সাপ্লাই করছো। তাহলে যেটা হয়, তোমার যে সেমিকন্ডাক্টর যে পদার্থগুলো আছে, সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে তোমরা পড়বা, নর্মালি হচ্ছে তোমার সিলিকন, জার্মেনিয়াম, এই টাইপের যে হচ্ছে গ্রুপ গ্রুপ তোমার 14 যে মৌলগুলো, এগুলোকে আমরা মূলত সেমিকন্ডাক্টর বলি। এবং এই যে মৌলগুলো আছে এদেরকে সেমিকন্ডাক্টর বলার একটাই রিজন, সেটা হচ্ছে এরা নর্মাল অবস্থায় তড়িৎ প্রবাহ খুব একটা বেশি করে না, কিন্তু একে যদি আমি সামান্য পরিমাণ এনার্জি কোনোভাবে সাপ্লাই দিতে পারি, তাহলে এখানে থাকা যে বন্ধন যে ইলেকট্রনগুলো আছে সিলিকনের, আমি যদি সিলিকনের একটু ডায়াগ্রামটা ড্র করতে চাই, আমরা জানি যে মনে করো সিলিকনের এখানে তোমার বাইরের শক্তি স্তরে, বাইরের শেলটা শুধু আঁকছি, ঠিক আছে? তাহলে সিলিকনের তোমার বাইরে যে শক্তি স্তরটা আছে সেগুলো হচ্ছে তোমার এইভাবে, তাই না? এইভাবে এভাবে তারা হচ্ছে বন্ধন গঠন করে। এখানে যদি আরেকটা থাকে তোমার এখানে করে, এখানে যদি আরেকটা থাকে, আরেকটা সিলিকন আর কি, তাহলে এইভাবে এইভাবে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় এইভাবে তোমার বন্ধন গঠন করে। তো এই বন্ধন ইলেকট্রনগুলো কিন্তু বন্ধনরত অবস্থায় থাকে। তো এই পাশে সিলিকন আছে, এটাকে আমি আঁকছি না, এদিকে আছে, এই পাশের প্রত্যেক সাইডে তোমার সিলিকন এইভাবে আছে, এবং তারা এভাবে কিন্তু বন্ধনরত অবস্থায় থাকে। যেই মোমেন্টে আমি এখানে এনার্জি সাপ্লাই দেই, তাপ দিচ্ছি মানে কি, তুমি অবশ্যই এনার্জি দিচ্ছ, তাই না? তাহলে এখানে তুমি হিট দিচ্ছ, এখন হিট, যেই মোমেন্টে আমি হিট দেওয়া শুরু করব, এখানে বন্ধনে থাকা যে ইলেকট্রনগুলো, যেগুলো অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে মুক্ত ইলেকট্রন ছিল না, আমরা জানি তোমার তড়িৎ প্রবাহিত হয় শুধুমাত্র মুক্ত ইলেকট্রনের জন্য, বন্ধনে থাকা অবস্থা ইলেকট্রনের জন্য না। বাট যেই মোমেন্টে তুমি হিট দেওয়া শুরু করো, এখানে ভাইব্রেশন থেকে থেকে এই এনার্জিগুলো, এত পরিমাণ এনার্জি হচ্ছে পেয়ে যায়, যার কারণে তারা এই বন্ধন থেকে ভেঙে গিয়ে মুক্ত হয়ে যাওয়ার মতো এনাফ। আমরা জানি, তোমরা পড়বা এই চ্যাপ্টারে ব্যান্ড থিওরি বলে একটা জিনিস আছে, ব্যান্ড তত্ত্ব পড়বা এই চ্যাপ্টারে। যখন তোমরা পড়বা অথবা যারা পড়েছো তারা আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। ব্যান্ড থিওরিতে বলা হয় যে কোনো একটা ইলেকট্রন যদি অ্যাকচুয়ালি মুভ করতে চায় বা তড়িৎ ফ্লো করতে চায়, তাহলে তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তার যে তোমার বাইরের যে শক্তি স্তরটা আছে, যোজ্যতা যে ইলেকট্রনগুলো, সেই যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলোকে মুভ করে তোমাকে একটা ব্যারিয়ার পার করে ফাইনালি যেতে হবে তোমার পরিবহন ব্যান্ডে। তো এটা হচ্ছে এরকম একটা গ্রাফ আঁকা হয়, আমরা ওই চ্যাপ্টার আলোচনা করব। একটু হিন্টস দিচ্ছি যে বাইরের শক্তি স্তরের ইলেকট্রনের গুলো যে শক্তি এবং তোমার পরিবহন ইলেকট্রনগুলো পরিবাহিত হওয়ার জন্য ইলেকট্রনের যে শক্তি, এটার জন্য হচ্ছে একটা এনার্জি দরকার। এই এনার্জিটা হচ্ছে আমরা হিট থেকে এখন দিচ্ছি, ঠিক আছে? এই হিট এনার্জি এখান থেকেই এটা সে পাচ্ছে। এটাকে আমরা বলি হচ্ছে তোমার যোজন ব্যান্ড। যোজন ব্যান্ড মানে হচ্ছে
যোজনী তোমার কি বলে যোজন স্তরে যে ইলেকট্রনগুলো আছে বন্ধনরত অবস্থা তারা হচ্ছে যোজন ব্যান্ডে থাকে, এবং যদি ইলেকট্রনগুলো হচ্ছে যোজন ব্যান্ড থেকে সামহাও পরিবহন ব্যান্ডে চলে যায়, তার মানে তারা এখন পরিবাহিত হওয়ার জন্য সক্ষম, তারা এখন পরিবহন করতে পারে। সো এই ঘটনাটা তো ঘটেই, তাপমাত্রা বাড়লে কম্পন বাড়ে, ধাক্কা সংখ্যা বাড়ে, টাউ কমে, এই জিনিসটা হুবহু ঘটে। বাট এর সাথে সাথে যখনই তুমি এনার্জি সাপ্লাই দিচ্ছ, এর সাথে সাথে এখানে এই বন্ধন থেকে ইলেকট্রনগুলো এখন বের হয়ে এসে মুক্ত হওয়া স্টার্ট করে, এবং আমি তাপমাত্রা বাড়াতে বাড়াতে বেশি পরিমাণ তোমার হচ্ছে ইলেকট্রন কিন্তু এখন এনার্জি হচ্ছে লাভ করতে থাকে, এবং অনেক বেশি পরিমাণ ইলেকট্রন এখন তোমার বন্ধন জোড় থেকে ভেঙে গিয়ে মুক্ত জোড় ইলেকট্রনে বা মুক্ত ইলেকট্রনে রূপান্তরিত হয়। এই যে এর সাথে সাথে কি ঘটে, যে শক্তি, তাপ যে শক্তি দিচ্ছি আমি, এই শক্তি থেকে ইলেকট্রনের বন্ধন ভাঙে, এবং যখনই তোমার ইলেকট্রনের বন্ধন ভাঙবে তখন হচ্ছে ইলেকট্রন ফ্লো বেড়ে যায়, ইলেকট্রন ফ্লো অনেক বেড়ে যায়, এবং ইলেকট্রন ফ্লোটা এত বেশি বেড়ে যায় যে টাউয়ের মান কমার কারণে যতটুকু রোধের মানটা বাড়া উচিত ছিল, এখন ইলেকট্রনের পরিমাণ তোমার এত বেশি হয়ে যায় যে অ্যাকচুয়ালি তোমার যে এই তোমার তাপমাত্রা বাড়ার কারণে যে ইফেক্টটা, সেটা রোধের মান না বাড়িয়ে এখন রোধের মানটা উল্টো কমিয়ে দেয়। কারণ কি, আমরা দেখো রোধের যে মানটা, রোধের যে ইকুয়েশনটা ছিল সেটা হচ্ছে এই যে রোধের যে ইকুয়েশনটা ছিল সেটা হচ্ছে এই ঘটনাটা, আমি যদিও এই রো সমান টাউ হচ্ছে ধাতব পদার্থ বলেছি, যে অ্যাকচুয়ালি সবার জন্য সত্যি না, ঠিক আছে, আমি এটা না বলি এখন আর। রো সমান হচ্ছে টাউ, এটা এটা হয় অর্ধ পরিবাহীর ক্ষেত্রেও হয়, ঠিক আছে, এতটুকু জিনিস হয়। বাট তার সাথে সাথে তোমার তাপমাত্রা বাড়ালে কিন্তু ধাতব পদার্থের ক্ষেত্রে এন এর মান কোনো চেঞ্জ হয় না, একক আয়তনে যতগুলো ইলেকট্রন থাকা দরকার ততটুকুই থাকে। বাট এই অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তোমার ইলেকট্রনের সংখ্যাটা হচ্ছে অনেক পরিমাণ বেড়ে যায়, টাউও বাড়ে, এদিকে এদিকে হচ্ছে এনও বাড়ে, বাট টাউ যে হারে বাড়ে এন হচ্ছে তার থেকে বেশি হারে বাড়ে। এ কারণে এন এর মানটা অনেক বেশি বাড়ার কারণে অটোমেটিক্যালি তোমার রো এর মানটা কমে যায়, আর রো এর মান কমে গেলে অ্যাকচুয়ালি আমি বলতে পারি যে পদার্থটার তোমার যে ইলেকট্রন ফ্লো বাড়লে অ্যাকচুয়ালি তার রো এর মানটা বেশি আকারে কমে যায়। বোঝা গেছে? এই দুইটার ইফেক্টের কারণে রো এর মান কমে যায়। এই কারণে বলা হয় যে কোনো একটা অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা যত বাড়ে তত তার হচ্ছে রোধের মান বাড়ে না, রোধের মান অ্যাকচুয়ালি কমে যায়, এবং এই কারণে ইলেকট্রন ফ্লোটা আমরা বেশি পরিমাণ দেখতে পাই। তো ঠিক আছে, এটা হচ্ছে এই চ্যাপ্টারের অংশ না, শুধুমাত্র আমি একটু বললাম, তোমাদেরকে ব্যাখ্যা করলাম, যাতে করে কখন যদি ওই চ্যাপ্টার পড়া হয় তোমাদের, তখন এই জিনিসটা যখন তোমাদের সামনে আসবে, আশা করি এখন তোমরা এই জিনিসটা বুঝতে পারবা, এবং তার জন্য কোনটা জিনিস দায়ী, তার জন্য যে যে সূত্র দরকার সেই জিনিসটা আমি ব্যাখ্যা করে ফেলেছি। তো আজকের ক্লাসটা এখানে রাখছি আমি। আগামী ক্লাসে হচ্ছে আমরা আরও নতুন কোনো টপিক নিয়ে হাজির হব, এই চ্যাপ্টারের এর পরে যে টপিকটা আছে সেটা নিয়ে হচ্ছে কথা বলবো। তো তোমাদের যে কোনো যদি ডাউটস থাকে, কোনো যদি সমস্যা থাকে, অবশ্যই এই গ্রুপে পাঠিয়ে দিবা। আমাদের হচ্ছে ওয়েবসাইট ভিজিট করতে পারো যে কোনো কোর্সের জন্য বা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদেরকে কিন্তু তুমি এখানে যোগাযোগ করো, এবং তোমাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে এবং যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই করবা এবং নোট করে হচ্ছে গ্রুপে জমা দিবা। তো আজকে এই পর্যন্ত রাখছি, আবার নেক্সট ক্লাসে নতুন টপিক নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।